রাজনীতি কূটনীতির নানা দিক নিয়ে কথা বলতে এ পর্যায়ে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক জনাব রাশেদ আলম। জনাব রাশেদ আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি নাগরিক টেলিভিশনে। প্রথমেই আপনার কাছে জানতে চাই যে অন্তর্বর্তী সরকারের সাথে এই যে ৩.৫ মাসের যে একটা মেয়াদ চলছে আমরা জানি, সো এই ৩.৫ মাস মাথায় বাংলাদেশ ও ভারতের সম্পর্কটা কোন পর্যায়ে আছে আসলে? ধন্যবাদ আপনাকে আমাকে সংযুক্ত করার জন্য নাগরিক সংবাদে। আসলে গত 5ই আগস্টে যে বাংলাদেশে যে একটা অবিস্মরণীয় একটা বিপ্লবের পরে দেখা যাচ্ছে যে বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের ক্ষেত্রে কতগুলো ম্যাসিভ চেঞ্জেস আমরা লক্ষ্য করেছি। বিশেষ করে ভারতীয় মিডিয়া এবং ভারতীয় যে গণমাধ্যমগুলো থেকে বাংলাদেশের এই বিপ্লবকে এবং বিপ্লবোত্তর যে সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্নভাবে মানে প্রপাগান্ডা থেকে শুরু করে অনেক কিছু চালানো হচ্ছে। বিশেষ করে এই বিপ্লবটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য, এই বিপ্লবকে সাধারণ ছাত্র জনতার বিপ্লব না বলে এটাকে বলা হচ্ছে যে আন্তর্জাতিক শক্তি বা বলয়ের মাধ্যমে একটা রেজিম চেঞ্জ। এটাকে মানে এক ধরনের চরম সত্যকে অস্বীকার করা শুরু হয়েছে এটা দিয়ে। তারপর বলা হচ্ছে যে এটা একটা ইসলামপন্থী আন্দোলন, আহ ছাত্র ছাত্র জনতার আন্দোলন নয়। এবং বিপ্লবের যে যারা আমাদের যে ছাত্র জনতা যারা নেতৃত্ব দিয়েছেন তাদেরকে হিজবুত তাহরীর নেতা বলে ভারতীয় গণমাধ্যমে এগুলোকে প্রচার করা হচ্ছে। তারপর আমরা দেখেছি যে আগস্ট মাসে যদিও প্রাকৃতিক বিষয়টা এখানে জড়িত, কিন্তু পলিটিক্যালি আমাদের উপর একটা বড় ধরনের ফ্লাড চাপিয়ে দেওয়া হয়েছে এই সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য, সরকারকে বিপাকে ফেলার জন্য। এবং এছাড়া আরো দেখা যাচ্ছে যে হিন্দু বা মাইনরিটি ইস্যুতে বাংলাদেশ সরকারকে বিব্রত করার জন্য আন্তর্জাতিক মহলে, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে লবি নিয়োগ করার মাধ্যমে বাংলাদেশকে প্রশ্নবিদ্ধ করার জন্য এখানে হিন্দু মাইনরিটিদের উপর নির্যাতন চালাচ্ছে। এবং অনেকগুলো ইস্যুতে আসলে সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য ভারতীয় যে গণমাধ্যম এবং ভারতীয় যে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ অব্যাহতভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন, যেটা অবশ্যই বাংলাদেশে যে ছাত্র জনতা যে বিপ্লবী স্পিরিট নিয়ে এই বিপ্লবটি অর্জন করেছে তারা কোনোভাবে এটা ভালোভাবে নিতে পারেননি। এবং তার ফলে আজকের এই সম্পর্কের অবনতির ক্ষেত্রে এই বিষয়গুলো আমার কাছে মনে হয় যে গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে কাজ করেছে। জি, এরই সাথে জানতে চাই যে ভারতের সঙ্গে বোঝাপড়া বাড়াতে বাংলাদেশের পক্ষ থেকে কোনো কূটনৈতিক ঘাটতি আছে বলে মনে করেন কি? আমার কাছে মনে হয় এগুলো আরো জোরদার করা দরকার সরকারকে, এবং আন্তর্জাতিক মিডিয়াতে এটা প্রচার করা উচিত যে এখানে কোনো বাইরের শক্তির মাধ্যমে এই বিপ্লব অর্জিত হয়নি, বরং এটা একটা ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত আন্দোলন। এবং এই আন্দোলনকে যদি কোনো একটা পার্শ্ববর্তী দেশ বা আমাদের প্রতিবেশী রাষ্ট্র এটাকে যদি প্রশ্নবিদ্ধ করে, অবশ্যই এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়ে তাদের অনধিকার চর্চা, এবং এটা আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে প্রশ্নবিদ্ধ করার এই প্রচেষ্টাকে রুখে দেওয়ার জন্য বাংলাদেশকে প্রচার করতে হবে যে এটা ছাত্র জনতার একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন। এবং যে মাইনরিটি ইস্যুতে এখানে যে যে নিউজগুলো করানো হচ্ছে এবং যে সংখ্যালঘু নির্যাতনের নামে যে কথাগুলো আন্তর্জাতিক মিডিয়াতে বিভিন্নভাবে ফলো করে প্রচার করা হচ্ছে, সেগুলোর বিষয়ে সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে, বিশেষ করে গত দুর্গাপূজা থেকে শুরু করে আমাদের যে হিন্দু ধর্মীয় ভাই বোনদের সুরক্ষার জন্য সরকার যে কাজগুলো করেছেন, এবং আমাদের ছাত্র জনতা বা স্বতঃস্ফূর্ত ভাবে মন্দির পাহারা দেওয়া থেকে শুরু করে এই যে ভালো কাজগুলো আমরা করেছি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে, এগুলোকে ভালোভাবে আন্তর্জাতিক মিডিয়াতে এবং আমাদেরকে আরো বেশি প্রচার করতে হবে যে বাংলাদেশ এখানে কোনো মানে সংখ্যালঘু নির্যাতনের দেশ নয়, বরং বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত এখানে বজায় রয়েছে। এবং পার্শ্ববর্তী দেশে কোনো ইন্দ্রণে আমাদের মানুষজন বিবেকহীন ভাবে কোনো এ ধরনের সাম্প্রদায়িক সংঘাতে জড়াবে না। এই ধরনের বিষয়গুলো সাধারণভাবে মানুষ কিন্তু এই ফিলিংসটাই ধারণ করে, কিন্তু ভারতীয় মিডিয়া অব্যাহতভাবে এই জিনিসগুলোকে বলে আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতিটাকে নষ্ট করার জন্য বিভিন্ন ধরনের ক্যাম্পেইন তারা করে যাচ্ছে। সো এখান থেকে বাংলাদেশকে কাউন্টার করার জন্য আমার আন্তর্জাতিক মিডিয়াতে এবং একটা নিরপেক্ষ ইংলিশ চ্যানেল থেকে শুরু করে এবং আমাদের কূটনীতিকদের, দেশপ্রেমী কূটনীতিকদের বিভিন্ন জায়গাতে, গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে নিয়োগ দেওয়ার মাধ্যমে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের যে অবস্থান সেটা আরো সুস্পষ্টভাবে দেওয়ার সুযোগ রয়েছে আমার কাছে মনে হয়। এবং যোগ্যতম ব্যক্তিদেরকে সেই জায়গাগুলোতে স্থান দেওয়া দরকার, যারা এই বিষয়গুলো সরকারের পক্ষে, বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক মহলে জি এটাকে প্রচার করতে পারবে। জি আরো জানবো যে ভারতের সঙ্গে দর কষাকষির সক্ষমতা বাড়ানোর জন্য কি কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে মনে করেন আপনি? প্রথমত হচ্ছে যে ভারতকে আসলে ভারত বাংলাদেশের একটা পার্শ্ববর্তী দেশ হিসাবে ভারত বাংলাদেশের উপর যে তার যে প্রভুত্ব সেটাকে সেই জায়গা থেকে অবশ্যই তাকে ভাবতে হবে যে বাংলাদেশের ছাত্র জনতা এবং বাংলাদেশের আপামর জনসাধারণ এটাকে ভালোভাবে নিচ্ছে না। প্রাকৃতিকভাবে আমাদের যে ভৌগোলিক অবস্থান, বাংলাদেশের
যে জুলাই আগস্ট মাসে যে পরিমাণ বন্যার কারণে এবং আমাদের যে অর্থনৈতিক ক্ষতিগ্রস্ততা হয়েছে, এই জিনিসগুলোকে ভারতকে অবশ্যই আন্তর্জাতিক নদী আইন অনুযায়ী তাদের এই জিনিসগুলোকে স্বীকার করতে হবে যে যৌথ নদীতে কোনোভাবে এভাবে মানে মানে অব্যাহতভাবে পানি উত্তোলন করা এবং যখন পানি দরকার নেই তখন আপনি ফ্লাডের পরিবেশ তৈরি করা, এগুলোকে মানে এগুলো প্রতিরোধের জন্য অবশ্যই ব্যবস্থা নিতে হবে। এবং দুই দেশের সরকারকেই তাদের পারস্পরিক যে স্বার্থ এবং সেটা সাম্প্রদায়িক সম্প্রীতি এবং পারস্পরিক যে আন্তর্জাতিক যে কনভেনশন গুলো রয়েছে, যেমন বিশেষ করে আমরা যে আগরতলাতে বা যে উড়িষ্যাতে বিহারে আমাদের আমাদের যে সহকারী হাই কমিশন গুলোতে যে যে আক্রমণগুলো গঠানো হয়েছে, এটা কোনোভাবে আন্তর্জাতিক মানে ভালো দৃষ্টান্ত স্থাপন করে না। তো দুই দেশের সরকারে যখন এবং ভারত যদি এগুলো আন্ডারস্ট্যান্ড করে যে বাংলাদেশের মানুষ কি কারণে ভারতের প্রতি ক্ষুব্ধ, কারণ আমাদের যে জাতীয় স্বার্থকে অবজ্ঞা করে যদি কোনো সরকার কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে, সেটা কিন্তু ছাত্র জনতা বা সাধারণ জনগণ সেটা কোনোভাবে ভালোভাবে নিবে না। তো ভারতকে তাদের স্বার্থ যেমন উইন উইন সিচুয়েশনটাকে চিন্তা করে আমাদের যে পারস্পরিক যে সম্পর্ক সেটাকে গুরুত্ব দিতে হবে। জি। আমরা কোনোভাবেই আমরা বাংলাদেশের স্বার্থকে অগ্রাহ্য করে ভারত তাদের একচেটিয়া লাভবান হবে সব প্রত্যেকটা আন্তর্জাতিক ডিলিং এবং ব্যবসা গুলোতে, ট্রানজিট ট্রান্সশিপমেন্ট, এগুলো সাধারণ জনগণ কোনোভাবে এবং আন্তর্জাতিক যে নদী আইন অনুযায়ী আমাদের উপর যে নদীর মাধ্যমে যে আগ্রাসন চালানো হচ্ছে, এই জিনিসগুলো কোনোভাবে বাংলাদেশের মানুষ ভালোভাবে নিচ্ছে না। ভারতকে অবশ্যই এই জিনিসগুলো আন্ডারস্ট্যান্ড করতে হবে এবং তাহলে এই সম্পর্ক উন্নতির ক্ষেত্রে আমার মনে হয় আহ মানে ইতিবাচক ফলাফল বয়ে আনবে যদি ভারত এই জিনিসগুলো আন্ডারস্ট্যান্ড করে, আমার কাছে। জি, জনাব রাশেদ আলম, আমরা যেমনটি দেখছি যে শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বিরোধী প্রচারণা চালিয়ে যাচ্ছে। তো ভারতের মিডিয়াও নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে। অন্যদিকে কূটনৈতিক পর্যায়ে এসব বিষয়ে প্রত্যাখ্যান করেই দায় সারছে দেশটি। এমন দ্বিমুখী নীতি দুই দেশের সম্পর্কে কেমন প্রভাব ফেলছে বলে মনে করেন আপনি? আমার কাছে মনে হয় মিডিয়া একটা গুরুত্বপূর্ণ প্রভাবক দুইটা দেশের আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে। এবং সরকার যদি মিডিয়াকে মানে মানে এই যারা এই ধরনের মিডিয়া যারা উগ্রপন্থী প্রচারণাগুলো চালাচ্ছে তাদের উপর এক ধরনের রেগুলেশন আরোপ করা হয়, বা এটা দুই দেশের সম্পর্কে যাতে অবনতি না করে, কারণ সোশ্যাল মিডিয়া আমরা জানি খুবই স্ট্রং। এই নিউজগুলো এই মিডিয়ার যে প্রচারগুলো সোশ্যাল মিডিয়ার ক্লিপ আকারে কিন্তু আমাদের প্রত্যেকের হাতে 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 চলে আসছে, এবং সেটা কিন্তু আলটিমেটলি যদি ভারত থেকে এই ধরনের মিডিয়া প্রপাগান্ডা চালানো হয়, মানে আমাদের এই বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার জন্য যে এটা ছাত্র জনতার বিপ্লব নয়, এটা একটা বহিঃশক্তির মাধ্যমে চেঞ্জ, বা এটা একটা ধরনের ইসলামপন্থী আন্দোলন, এটা আসলে কার্যত নয়। এটা একটা লিবারেল ডেমোক্রেটিক রেভলিউশন হয়েছে আমাদের এখানে। একটা গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য ছাত্র জনতা প্রাণ দিয়েছে, এখানে স্বৈরতান্ত্রিক ব্যবস্থাকে হটিয়ে দেওয়ার জন্য ছাত্র জনতা প্রাণ দিয়েছে। সেই বিপ্লবকে যদি আপনি প্রশ্নবিদ্ধ করেন এই ধরনের তির্যক মন্তব্য করে, তাহলে তো সাধারণ জনগণ সেটা ভালোভাবে নেবেন। এবং সেক্ষেত্রে মিডিয়ার এই নেতিবাচক প্রচারণা দূর করার জন্য ভারতীয় কারণ এই মিডিয়া হাউস গুলো কিন্তু রাজনীতিবিদরাই কিন্তু কন্ট্রোল করেন। তো অবশ্যই রাজনীতিবিদরা যদি ভারতীয় যেই এজেন্ডা বাস্তবায়নের জন্য হাতিয়ার হিসেবে মিডিয়াকে ব্যবহার করেন এবং কূটনৈতিক ভাবে যদি দ্বিচারিতা করা হয়, তাহলে কিন্তু এই সমস্যার সমাধান কোনোভাবে হবে না। বরং আমরা মনে হয় যে এটা কমিউনিটি লেভেলে তখন কিন্তু রিচ করবে এই সংঘাত। তখন কিন্তু এখন আমরা আন্তদেশীয় সংঘাত দেখছি, কিন্তু যখন যেটা কমিউনিটি লেভেলে এই সংঘাতটা ছড়িয়ে পড়বে, তখন কিন্তু এটা উভয় দেশের জন্য আরো খারাপ হবে। আমরা কমিউনিটি হিসেবে ভারতকেও বাংলাদেশির আমরা ভাই ভাই, এবং আমরা একই সময় একটা দীর্ঘ অনেক বছরের আমাদের একটা একই সাথে থাকার একটা নজির রয়েছে, ইতিহাস রয়েছে। সেই ইতিহাসে কালচারালি আমরা অ্যালাইন্ড ভারতীয় উপমহাদেশের সাধারণ জনগণ, আমরা কিন্তু একই একটা জিও পলিটিক্যাল রিজিয়নে আছি। সেখানে ছাত্র মানে যদি কমিউনিটির মধ্যে এই ধরনের কনফ্লিক্ট ছড়িয়ে দেওয়া হয় মিডিয়ার মাধ্যমে, তাহলে কিন্তু এটা ভবিষ্যতে আমাদের জন্য আরো খারাপ ফলাফল বয়ে আনবে দুই দেশের রাজনৈতিক সম্পর্কের ক্ষেত্রে, আমার কাছে মনে হয়। সো মিডিয়ার উপর এই জিনিসগুলোকে যে এই প্রোপাগান্ডা মিশন হিসাবে মিডিয়াকে ব্যবহার করা আমার মনে হয় ঠিক হবে না ভারতীয় সরকারকে, এবং তাদের অবশ্যই সেখানে হস্তক্ষেপ বা এটাকে মিডিয়ার উপর হস্তক্ষেপ এভাবে আমি বলছি না, তবে অবশ্যই ইতিবাচক এবং পজিটিভ কনস্ট্রাকটিভ নিউজ প্রচারণার জন্য তাদেরকে জোর দেওয়ার জন্য ভারতীয় সরকার উদ্যোগ নিতে পারে, আমার কাছে মনে হয়। জি, আপনার কাছে সর্বশেষ জানবো যে রাজনৈতিক নেতারা অনেকেই বলছেন জাতীয় আন্তর্জাতিক সব সংকটের সমাধান আসলে নির্বাচিত সরকার। তারা সরকারকে নির্বাচনী রোডম্যাপের জন্য চাপ দিচ্ছেন। ওদিকে আবার সরকার চায় আগে সংস্কার শেষ করতে। এতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের টানাপোড়েন বাড়ছে বলে মনে করেন? এক্ষেত্রে তো আমাদের এই যে বিপ্লবটা হয়েছে, এখানে কিন্তু স্টেক হোল্ডার হিসেবে সবগুলো মানে বিরোধী রাজনৈতিক দল এবং ছাত্র জনতার একটা চরম মানে এক ঐক্যমত্যর মাধ্যমে কিন্তু এই বিপ্লবটি সফল হয়েছে। তো এখানে মানে আসলে আমরা সবাই ভিন্ন পক্ষ নয়। আমার কাছে এটা মনে করতে হবে ছাত্র জনতা এবং রাজনৈতিক যে দলগুলো বিগত স্বৈরতান্ত্রিক ব্যবস্থাকে হটিয়ে দিয়েছে, তারা কিন্তু সকলেই কিন্তু এই বিপ্লবের পক্ষ শক্তি, এবং তাদেরকে
বিভক্ত করার যে প্রসেসটা, সেটাও একটা খারাপ দৃষ্টান্ত আমার কাছে মনে হয়। So, রাজনৈতিক দলগুলোকে ছাত্র জনতার স্পিরিটের বাইরে গিয়ে যদি কোনো কিছু তারা করেন, সেটা কিন্তু রাজনৈতিক দলগুলোর জন্য কিন্তু ভালো ফলাফল বয়ে নিয়ে আসবে না আমার কাছে মনে হয়। তবে হ্যাঁ, অবশ্যই আমাদের অবশ্যই গণতান্ত্রিক উত্তরণের পথে যেতে হবে। সেক্ষেত্রে নির্বাচনী ব্যবস্থা থেকে সংস্কার করে সবকিছু, মানে আমাদের যে পার্লামেন্টারি রিফর্মস, আমাদের যে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো রিফর্মস, এগুলো খুবই দরকার। আদারওয়াইজ গত 15, 16, 17 বছরে যে আমরা যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা, এই প্রতিষ্ঠানগুলোকে যেভাবে ধ্বংস করা হয়েছে, সেই একই আদলে যদি এই প্রতিষ্ঠানগুলো চলে এবং একই রিক্রুটমেন্ট প্রক্রিয়া যদি এই প্রতিষ্ঠানগুলো চলে, তাহলে কিন্তু যেই রাজনৈতিক সরকারি আসুক না কেন, তাদের মধ্যে স্বৈরাচারী মনোভাব তৈরি হওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু সেটা সেই 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 এলিমেন্ট গুলোকে আমরা মানে প্রত্যাহার করছি না। সো এই ক্ষেত্রে সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করতে হবে। এবং আমার কাছে মনে হয় যে তত্ত্বাবধায়ক সরকার, তারা যে জি। তাদের যে ক্রেডিবিলিটি এনশিওর করার জন্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ থেকে শুরু করে ভালো লোকদেরকে এই তত্ত্বাবধায়ক সরকারকে রিক্রুট করার মাধ্যমে, প্রয়োজনে কিছু চেঞ্জের মাধ্যমে কিছু কিছু মিনিস্ট্রিতে যারা ভালো করছেন না, তাহলে কিন্তু একটা ভালো মেসেজ জনগণ পাবে। এবং তাহলেই এই তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন এই সময়টা তারা তাদের এই যে কাজগুলো করছে, সেগুলো গ্রহণযোগ্যতা বৃদ্ধি করতে পারবেন। এই পদক্ষেপগুলো একই সাথে জরুরি। তা না হলে অবশ্যই রাজনৈতিক দলগুলো থেকে তাদের উপর আমার মনে হয় চাপ বৃদ্ধি পাবে আগামী দিনগুলোতে, যেটা কিন্তু এই বিপ্লবের জন্য ভালো ফলাফল বয়ে আনবে না, যদি আমরা এই ঐক্যমত্য থেকে নিজেদেরকে বিচ্যুত করি। জি, জনাব রাশেদ আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।